আচ্ছা, একবার ভাবুন তো, আপনি কোনো একটা জায়গায় ঢুকলেন, ধরুন ক্লাসরুম বা কোনো মিটিং কিংবা বন্ধুদের আড্ডা, আর সবাই আপনাকে দেখে খুশি হলো। মানে কথাবার্তা খুব সহজভাবে চলছে, মতের অমিল হলেও কেউ রেগে যাচ্ছে না, আপনার আইডিয়াগুলো গুরুত্ব পাচ্ছে। এটা কিভাবে সম্ভব? মানে কোনো রকম ভনিতা ছাড়া মানুষের মন জয় করা, তাদের প্রভাবিত করা। ডেল কার্নেগির সেই ক্লাসিক বইটার কিছু কৌশল নিয়েই আজ আমরা একটু গভীরভাবে আলোচনা করব, আজকের দিনের মতো করে। হ্যাঁ, ঠিক। আজকের আলোচনাটা মূলত ওই বইটারই কিছু বাছাই করা ধারণার ওপর। মানে কিভাবে মানুষের সাথে সুন্দরভাবে মিশে যাওয়া যায় আর সত্যি সত্যি একজন পছন্দের মানুষ হয়ে ওঠা যায়। আমাদের লক্ষ্য হলো এমন কিছু উপায় বা দক্ষতা তুলে ধরা যা দিয়ে অন্যদের সাথে যোগাযোগটা আরও ভালো হয়, একসঙ্গে কাজ করাটা সহজ হয় আর একটা ইতিবাচক প্রভাবও রাখা যায়। বেশ, তাহলে শুরু করা যাক মানুষের সাথে আচরণের কৌশলগুলো দিয়ে। প্রথম আর সবচেয়ে জরুরি ভাবনাটা অন্যকে বিচার করার আগে বোঝার চেষ্টা করা, তাই না? সমালোচনা না করে সহানুভূতি দেখালে কি হয়? ঠিক। যেমন ধরুন, কাউকে সরাসরি দোষ না দিয়ে যদি এমনভাবে বলা যায়, আচ্ছা দেখলাম রিপোর্টটা ডেডলাইন পেরিয়ে গেছে, পরের বার যাতে আমরা সময় মতো শেষ করতে পারি সেজন্য কি করলে ভালো হয় বলুন তো। বা ধরুন বাচ্চাদের ক্ষেত্রে, বাসনগুলো মাজা হয়নি দেখছি, তোমার কি এখন করতে অসুবিধা হচ্ছে? আমরা কি কাজটা ভাগ করে নিতে পারি? এরকম, এতে কি পরিস্থিতিটা অন্যরকম হয়? অবশ্যই হয়। এর কারণটা বেশ সহজ। সমালোচনা শুনলেই মানুষ কেমন যেন গুটিয়ে যায়, আত্মরক্ষার চেষ্টা করে, তখন তারা যুক্তি দেখাতে শুরু করে বা নিজেকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক ঠিক। কিন্তু যখন কেউ বোঝে যে তাকে দোষ দেওয়া হচ্ছে না, বরং তাকে বোঝার চেষ্টা করা হচ্ছে, তখন সে সমস্যা সমাধানে অনেক বেশি আগ্রহী হয়। মানুষ যখন দেখে যে তাকে সম্মান দেওয়া হচ্ছে, তখন সে অনেক বেশি খোলামেলা হয়, অনুপ্রাণিতও হয়। তার ব্যক্তির বদলে পরিস্থিতিটা নিয়ে কথা বলা, তারপর সেটার প্রভাবটা আমি বা আমরা দিয়ে বলা, আর তারপর তার মতামত চাওয়া। একদম। এবং শেষে একসঙ্গে ঠিক করা যে এরপর কি করা হবে। এই কাঠামোটা খুব কাজের। আচ্ছা, এই যে বোঝার মানসিকতা, এটা তো প্রশংসার ক্ষেত্রেও খুব দরকারি, তাই না? শুধু বাহ ভালো হয়েছে বললেই কি চলে, নাকি এর চেয়ে ভালো কিছু আছে? হ্যাঁ, এখানেই আসছে আমাদের দ্বিতীয় নীতিটা, আন্তরিক আর সুনির্দিষ্ট প্রশংসা। শুধু ভালো হয়েছে বললে সেটা তেমন কোনো গভীরতা থাকে না, কিন্তু ঠিক কোন জিনিসটা ভালো লেগেছে বা কোন চেষ্টাটা চোখে পড়েছে সেটা উল্লেখ করাটা খুব জরুরি। যেমন একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, আপনি কাউকে বলছেন আপনি যে নতুন ছেলেটাকে বা মেয়েটাকে সাহায্য করার জন্য অফিস টাইমের পরেও ছিলেন, সেটা কিন্তু দারুণ একটা ব্যাপার। এর সাথে যদি আরও একটু নির্দিষ্ট করে যোগ করেন, বিশেষ করে স্লাইড 2 আর 3 যেভাবে গুছিয়েছেন, তাতে মিটিংয়ে ব্যাপারটা বোঝাতে খুব সুবিধা হয়েছে, আমাদের অনেকটা সময়ও বেঁচেছে। বাহ, এটা তো বেশ কনক্রিট, প্রশংসাটা অনেক জেনুইন শোনায়। ঠিক। কিশোরদের ক্ষেত্রেও হতে পারে, কাল রাতে অতটা ক্লান্ত ছিলে, তাও যে তুমি প্র্যাকটিসটা করেছো, তোমার এই ডিসিপ্লিনটা কিন্তু অসাধারণ। এটাকে আমরা সহজে মনে রাখার জন্য ESI ফর্মুলা বলতে পারি। এফর্ট চেষ্টা, স্পেসিফিক্স নির্দিষ্টতা, আর ইম্প্যাক্ট তার প্রভাব। ESI, চেষ্টা, নির্দিষ্টতা, প্রভাব। বেশ কাজের ফর্মুলা। তার নির্দিষ্ট করে বললে প্রশংসাটা বিশ্বাসযোগ্য হয় আর মানুষ বোঝে যে তার কাজটা সত্যি সত্যি নজরে এসেছে। আচ্ছা, এর পরের নীতিটা তাহলে কি? আচ্ছা, তৃতীয় নীতিটা হলো অন্যের চাওয়া বা ইচ্ছার দিক থেকে নিজের কথাটা বা প্রস্তাবটা সাজানো। দেখুন, মানুষ সাধারণত আপনার কথায় তখনই কান দেবে যখন তারা দেখবে এতে তাদের নিজেদের কোনো লাভ বা সুবিধা আছে। এটা তো খুব সত্যি কথা। ধরুন, কোনো সহকর্মীকে আপনি বলতে পারেন, আপনি বলছিলেন না যে আপনি লিডারশিপ রোলে আরও সুযোগ খুঁজছেন, দেখুন এই ক্লায়েন্ট ওয়ার্কশপটা যদি আপনি লিড করেন, আমি আপনাকে সব রকম সাপোর্ট দেব, আর আপনার এই ভূমিকাটা যাতে সবাই জানতে পারে সেই চেষ্টাও করব। চমৎকার উদাহরণ। তার তার নিজের লক্ষ্যের সাথে আমার প্রস্তাবটাকে জুড়ে দেওয়া। সন্তানের ক্ষেত্রেও কি এটা একইভাবে কাজ করে? অবশ্যই। যেমন, যদি আমরা রাতে স্কুল ব্যাগ গুছিয়ে রাখি, তাহলে সকালে উঠে তুমি খেলার জন্য আরও একটু বেশি সময় পাবে, কিন্তু তাদের কেন বা মোটিভেশনটা খুঁজে বের করতে হবে, আর আমাদের প্রস্তাবটাকে সেটার সাথে যুক্ত করতে হবে। বুঝতে পারছি, তাদের জন্য হ্যাঁ বলাটা সহজ করে দেওয়া। ঠিক তাই। তাদের প্রয়োজন বা ইচ্ছার সাথে যখন আপনার প্রস্তাব মিলে যায়, তখন তারা সেটা গ্রহণ করতে অনেক বেশি আগ্রহী হয়। দারুণ। এবার আসা যাক দ্বিতীয় অংশে, কিভাবে পছন্দের মানুষ হওয়া যায়।
এটা তো শুধু অন্যকে খুশি করার চেষ্টা নয়, তাই না? না না, মোটেই তা নয়। পছন্দের হওয়া মানে আসলে পারস্পরিক সম্পর্কটাকে নিরাপদ, উষ্ণ আর সম্মানজনক করে তোলা। এর জন্য চতুর্থ নীতিটা হলো অন্যের প্রতি জেনুইনলি মানে আন্তরিকভাবে আগ্রহী হওয়া। শুধু প্রশ্ন করাই যথেষ্ট নয়, মন দিয়ে তাদের উত্তর শোনাটাও জরুরি। কিভাবে শুরু করা যেতে পারে? মানে সবসময় তো কথা খুঁজে পাওয়া যায় না। সহজ কিছু প্রশ্ন দিয়ে শুরু করতে পারেন, যেমন আজকাল কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে, বা সম্প্রতি কোনো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কি, কিংবা খুব সহজভাবে আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি। আর তাদের উত্তরে আরও গভীরে যান। যেমন কেউ যদি বলে সে কোচিং করায়, আপনি জিজ্ঞাসা করতে পারেন, বাহ, কোচিং করানোর সবচেয়ে ভালো দিক কোনটা বলে আপনার মনে হয়? বাহ, ভালো পয়েন্ট। এই যে আগ্রহ দেখানো, এটা কি সম্পর্ক তৈরিতে চুম্বকের মতো কাজ করে? হ্যাঁ, অনেকটা তাই। আন্তরিক কৌতূহল মানুষকে কাছে টানে। যখন কেউ দেখে যে অন্যজন সত্যি সত্যি তার কথা মন দিয়ে শুনছে, তার জগৎটা সম্পর্কে জানতে চাইছে, তখন স্বাভাবিকভাবেই একটা উষ্ণ সম্পর্ক তৈরি হয়। আচ্ছা, পঞ্চম নীতিটা বেশ ইন্টারেস্টিং, আন্তরিক হাসি। এর মানে কি সবসময় মুখে একটা হাসি ঝুলিয়ে রাখা? না না, জোর করে হাসার কথা হচ্ছে না। ব্যাপারটা হলো চোখে একটা উষ্ণতা আর মুখে একটা স্বচ্ছন্দ ভাব রাখা। ধরুন কোনো মিটিং বা ভিডিও কলে যোগ দেওয়ার আগে এক মুহূর্ত একটু স্থির হয়ে নেওয়া, ক্যামেরার দিকে তাকিয়ে সংযোগ স্থাপন করার চেষ্টা করা। তবে হ্যাঁ, অনুভূতিটা যেন মেকি না হয়। যদি মন ভালো নাও থাকে, অন্তত শান্ত আর ভদ্র থাকাটা জরুরি। একটা আন্তরিক হাসি আসলে মুখে না বলেও বলে দেয়, আপনি এখানে নিরাপদ, আপনাকে স্বাগত। বুঝতে পারছি, এটা খুব সূক্ষ্ম কিন্তু জরুরি। আর শেষ নীতিটা, যেটা আমার মনে হয় ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ, নাম মনে রাখা এবং ব্যবহার করা। একদম, ষষ্ঠ নীতি এটাই। কারো নাম ধরে ডাকলে সে সম্মানিত বোধ করে, তার মনে হয় তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা আসলে প্রমাণ করে যে আপনি মনোযোগ দিয়েছেন। কিন্তু নাম মনে রাখা তো বেশ কঠিন কাজ অনেকের জন্যে। কোনো সহজ উপায় আছে? কয়েকটা সহজ উপায়ে চেষ্টা করা যেতে পারে। যেমন নামটা শোনার সঙ্গে সঙ্গে একবার বলুন, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো আয়শা। তারপর পরিচিত কোনো কিছুর সাথে যুক্ত করার চেষ্টা করুন। মনে মনে ভাবতে পারেন, আয়শা নামটা শুনতে অনেকটা পরিচিত কেইশা নামের মতো। আর কথোপকথনের মাঝে স্বাভাবিকভাবে একবার ব্যবহার করুন, আয়শা, আপনি ডিজাইনিংয়ে কিভাবে এলেন? হ্যাঁ, এই কৌশলগুলো কাজে লাগতে পারে। তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি এক জায়গায় করি: ১. সমালোচনার বদলে সহানুভূতি আর বোঝার চেষ্টা। ২. আন্তরিক আর নির্দিষ্ট প্রশংসা, ওই ESI ফর্মুলা মনে রেখে। ৩. অন্যের চাওয়ার নিরিখে নিজের প্রস্তাব সাজানো। ৪. অন্যদের প্রতি প্রকৃত আগ্রহ দেখানো, মন দিয়ে শোনা। ৫. উষ্ণ আচরণ আর আন্তরিক হাসি, মেকি না হয়ে। আর ৬. নাম মনে রাখা আর সম্মানের সাথে ব্যবহার করা। এই সবগুলোই আসলে পারস্পরিক সম্মান আর সংযোগ বাড়ানোর খুব শক্তিশালী উপায়। একদম। তাহলে আজকের আলোচনাটা এখানেই শেষ করি। আশা করি এই কৌশলগুলো আমাদের সবার দৈনন্দিন জীবনে সম্পর্কগুলোকে আরও সহজ আর সুন্দর করে তুলতে সাহায্য করবে। হ্যাঁ, আর শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনা রেখে যাই। আজকের যে কৌশলগুলো নিয়ে কথা হলো, তার মধ্যে কোনটা আপনার কাছে এই মুহূর্তে সবচেয়ে জরুরি বা প্রাসঙ্গিক মনে হচ্ছে? এই সপ্তাহে ছোট করে হলেও কি কোনো একটা কৌশল নিজের জীবনে প্রয়োগ করে দেখতে পারেন? আর সেটা আপনার সম্পর্কগুলোতে কেমন প্রভাব ফেলছে তা খেয়াল করার মতো বিষয় হতে পারে।